Marcel presents her show powered by Dabur Meswak Season 4 co-sponsored by Mumtaz Herbal. দ্বিতীয় রাউন্ডের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, মানে শেষের অনেক কাছাকাছি আমরা চলে এসেছি। আমাদের সাথে আছেন রাবার ব্যান্ড, আছেন আমাদের গ্রুমাররা, আছেন আমাদের পার্টিসিপেন্টরা, আমাদের সাথে আছেন সম্মানিত বিচারকেরা, আছেন মাঝারুল ইসলাম। জি হ্যাঁ ভাই, টান টান উত্তেজনা নিয়ে টাইট হয়ে বসে দিয়েছি আমাদের পার্টিসিপেন্টসদের নাম্বার দেওয়ার জন্য। আছেন আমাদের সাথে নিপুণ আক্তার, আছেন বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েলাইট। প্রথম রাউন্ডে নির্বাচিত 20 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে। এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী 2টি করে একক পারফরমেন্স এবং 1টি করে দ্বৈত পারফরমেন্স করার সুযোগ পাচ্ছেন। 3টি পারফরমেন্সের সম্মিলিত নম্বরের ভিত্তিতে 15 জন পরবর্তী রাউন্ডে যাবেন এবং 5 জন রয়ে যাবেন। প্রথম পুরস্কার থাকছে 1 লক্ষ টাকা ও একটি 55 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। দ্বিতীয় পুরস্কার 50,000 টাকা ও একটি 42 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। তৃতীয় পুরস্কার 25,000 টাকা ও একটি 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। সেরা 10-এর বাকি 7 জনের প্রত্যেকে পাবে মার্সেলের পক্ষ থেকে রেফ্রিজারেটর। এছাড়াও প্রতি পর্বের সেরা পারফর্মার উনি পাচ্ছেন মার্সেলের সৌজন্যে 5,000 টাকার প্রাইজ মানি। এখানেই শেষ নয়, যিনি চ্যাম্পিয়ন ও প্রথম রানার আপ হবেন তিনি পাবে মার্সেল অ্যাক্টিভেশন প্রোগ্রামে অংশ নেবার সুযোগ। আর যারা এলিমিনেট হবে তাদের প্রত্যেকের জন্য থাকছে মার্সেলের পক্ষ থেকে আকর্ষণীয় হোম অ্যাপ্লায়েন্স এবং একটি সুদৃশ্য ক্রেস্ট। আর প্রথমে যিনি পারফরমেন্স করতে আসছেন, একক পারফরমেন্স নিয়ে যিনি আসছেন, সাবরিনা সরকার শিলা, আসছেন কুড়িগ্রাম থেকে। গ্রামের মেয়ে আমি, চাঁদের মেয়ে না, কথা দিয়ে কথা রাখি, ফাঁকি দেই না। দিস ইজ রক। আচ্ছা নিপুণ আপু, বলুন তো গরিলার নাকের ফুটো এত বড় হয় কেন? কারণ তার নাক খুসানোর মতো যথেষ্ট বড় আঙ্গুল আছে। বাঁ গালে চড় মারার পর কেউ যদি তার ডান গাল পেতে দেয়, আপনি আবার তার বাঁ গালে আঘাত করুন, কারণ বেটা বেশি বোঝে। মেয়েরা 420 হলে যা হয়। আমার প্রেমিক যখন আমাকে বিয়ের প্রস্তাব দিল, তখন খুশির চোটে আমি পড়ে গিয়েছিলাম চেয়ার থেকে। তারপর আনন্দে আত্মহারা হয়ে খাটের উপর লাফাইলাম। মিনিট 15 ঘুরে 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 পুরো ফ্ল্যাটে নাচলাম। তারপর উত্তর দিলাম, ভেবে দেখব। নিপুণ আপু কলেজ জীবনে এত প্রেম করেছে যে লেখাপড়ার অবস্থা 12টা বাজায় ফেলছে। পরীক্ষার আগের দিন প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলল, স্যার পরীক্ষায় পাশ করার জন্য যা ইচ্ছে আমি তাই করতে রাজি আছি। ও যা ইচ্ছে তাই, তাহলে যা গিয়ে পড়তে বাস। পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ করেছে মুক্তিবাহিনী। দরজা বন্ধ করে ঠক 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 করে কাঁপছিল পাকিস্তানি কমান্ডার। এমন সময় পাকিস্তানি এক সেনা গিয়ে বলল, স্যার দরজা খোলেন, আমাদের একজন সেনা ট্যাঙ্কের নিচে চাপা পড়ে মারা গেছে। দরজা খোলা যাবে না, ওকে দরজার নিচ দিয়ে ঠেলে দাও। দিস ইজ রক। আমার মামি গেল থানায় রিপোর্ট করতে, স্যার গো আমার স্বামী হারাই গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার স্বামী দেখতে কেমন? এই তো 5 ফুট 10 ইঞ্চি, চেহারাটা গোলগাল, নাকটা চোকা চোকা, চোখ দুটো টানা টানা, দেখতে একদম হ্যান্ডসাম, ঠিক জুয়েল স্যারের মতো।
পাশ থেকে মামাতো ভাই তারেক বলল, আম্মা মিথ্যা কথা কইতেছো কে, আব্বা তো দেখতে এমন না। আরে চুপ কর, যেটা গেছে যাজ্ঞা, যেটা আসবে ভালো তো একটা আসুক। বাসে বসে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে ফোন দিল, হ্যালো জান তুমি কোথায়? ও জানু আমি না গাড়িতে, আমার বাবা আমার জন্য একটা প্রাইভেট কার পাঠিয়েছে, সঙ্গে ড্রাইভারও আছে, ড্রাইভার আমাকে কলেজের সামনে নামায় দিয়ে চলে যাবে, তুমি কোথায়? আমি বাসে ঠিক তোমার পিছনের সিটে, ভাড়া দেওয়া লাগবে না, আমি দিয়ে দিছি। মোরগ আর মুরগি রাতের মধ্যে খোপের মধ্যে ছিল, গভীর রাত, রোমান্টিক মোমেন্ট। এমন সময় মুরগি বলল, ইস ডিম যদি গাছে ধরতো কত ভালো হইতো। এই শুনে পাশ থেকে মোরগ বলল, বুঝছি আজও তোমার মুড নাই। দিস ইজ রক। বাহ, আরে বাবা, সাবরিনা শিলা, ভেরি গুড। শিলা ওয়েল ডান, এত ভালো ছিল। সবচেয়ে ভালো ছিল যেটা, যে তুমি স্টেপ বাই স্টেপ নিজেকে অনেক গ্রুমিং করেছো, সব কিছুতে তোমার চেঞ্জ। আর আজকের জোকসগুলি সত্যি অনেক 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 বেশি ভালো ছিল। হাজার ভাই, রম্যতার ওজনের দাপট যথেষ্ট দেখিয়েছ, ধন্যবাদ তোমাকে। জুয়েল ভাই, বিচিত্র সমস্ত জিনিস তোমরা হাজির করছো, এটা শুধুমাত্র একটার পর একটা যোগ বলে যাওয়া নয়। আজকে র্যাপ সং দিয়ে স্টার্ট করলে এবং তারপরে তোমার একটা মুড তৈরি হলো এবং আমরা তোমার যোগটাকে বেশি আগ্রহ নিয়ে দেখলাম। অভিনন্দন। বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কুড়িগ্রামের মেয়ে শিলা দারুণ পারফরমেন্স করেছেন। আমার এক চাচা বিয়ে করেছেন কিন্তু কোনো বাচ্চা হচ্ছে না, 20 বছর পেরিয়ে গেল, বাচ্চা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, 20 বছর পরই বাচ্চাটা হয়ে গেল। কিন্তু আমার চাচার মনটা খুবই খারাপ। লোকজন সবাই বললো যে কি ব্যাপার, এত বছর পরে আপনার বাচ্চা হলো, আপনার তো আনন্দ করা উচিত। না, এত সময় নিল কিন্তু তাও এত ছোটই বের হলো। এবার একের ভিতর দুই, মানে একক পারফরমেন্স নিয়ে আসছেন মোহাম্মদ জহির ইকবাল নোয়াখালী এবং ফৌজুল আকবর রিফাত চট্টগ্রাম থেকে। মুরগির জন্য যে পরিমাণ গম বরাদ্দ করেছিলাম তার অর্ধেকটা খাইয়া ফেলাইছে আমার গিন্নি। গিন্নি তোমরা এত কইরা কই, আমি হইলাম জমিদার, জমিদারের বউ খাইবো বার্গার, হটডগ, পিৎজা, না কিনা হে গম পছন্দ করে। গিন্নি তুমি বুঝলা না, এই যে গম, গম হইল মুরগি আর জমিদারের প্রধান খাদ্য। জমিদার সাহেব আছেন? আয়সা পড়ছে আমার ঠিকাদার। আবুল মিয়া আহো আহো, গেটের বাইরে খাড়ায় কিসের কথা, ভিতরে আহো। শুনলাম তোমরা নাকি আমার পেছনে পেছনে কিপটা ডাকো। কিপটা? এই লোকের মুখে শুনছি আর কি হুজুর, আপনি নাকি একটু একটু কিপটা। না, কথাটা একদম ঠিক না, আমি কিপটা না। ওরে বলটু, আবুল মেয়ে আইছে, এখানে একটা সারে 2 টুকরা কেটে দে। তা জমিদার সাহেব, আমি আসছিলাম আপনার সাথে একটু সল্লা পরামর্শ করার জন্য। সলা পরামর্শ পরে হবে, আগে বলো আমারে পেছনে মিথ্যাবাদী কয় কে? মিথ্যাবাদী লোকে কয় আর কি, লোকের মুখে শুনছিলাম আপনি নাকি একটু মিথ্যাবাদী। বিশ্বাস করেন জমিদার সাহেব, আমি কই না, আমি কই না। কথাটা পুরোপুরি অসত্য। তার মানে কি আপনি সত্যবাদী? না, আমি পুরোটাই মিথ্যাবাদী। তা জমিদার সাহেব, আপনি যদি মিথ্যাবাদী হন একটা উদাহরণ দেন দেখি। এই যে ধরো, এই আমি আমার গিন্নিরে ডাকলাম, বল্টুরে ডাকলাম, পুরাটাই মিথ্যা। ডুয়েট স্ক্রিপ্টে যদি আরো 2 জন এন্ট্রি নেয় তবে সেটা ডুয়েট স্ক্রিপ্ট থাকে না, গ্রুপ স্ক্রিপ্ট হয়ে যায়।
তা জমিদার সাহেব, আমি শুনতে পেয়েছি আপনি নাকি বাঁশের কেল্লা বানাবেন। হ, আমি 100টা বাঁশের কেল্লা বানামু। জমিদার সাহেব, আপনার এত বড় রাজবাড়ি থাকতে আপনি বাঁশের কেল্লা কেন বানাবেন? বাঁশের কেল্লার বাঁশগুলো সব স্ট্যান্ড বাই থাকবো। প্রজা করে আমি যে পরিমাণ বাঁশ দিছি তাই আগের বাঁশগুলো এখনো হজম হয় নাই। তা জমিদার সাহেব, এত বাঁশ আপনি পেলেন কোথায়? সব ইংরেজদের অবদান। তারা আমার যে পরিমাণ বাঁশ দিছে তা এখন আমি প্রজা করে দিতেছি। তা তারা কি বাঁশ হাতে হাতে দিয়েছিল? তোমার কি মনে হয় বাঁশ খালি হাতে হাতে দন যায়? জমিদার সাহেব, শুনলাম আপনি নাকি নতুন একটা প্রজেক্টে হাত দিচ্ছেন। হ, তুমি জানলা কেমনে? আপনি আমার বাসায় গিয়েছিলেন। গেছিলাম। আমার বাসার দরজা বন্ধ ছিল। ছিল। আমারে না পাইয়া আমার দরজায় আপনার নাম লেখা চলে আসছেন। কই না তো, আমি তো ওখানে লিখছিলাম গাধা। ওইটাই তো আপনার নাম। বাজে কথা বন্ধ করো। তোমারে যে আমি কাজ দিছিলাম ছায়াপথ তৈরি করার, সেটার কি খবর? ছায়াপথ 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 রেডি জমিদার সাহেব, ছায়াপথ রেডি, শুধু গাছ লাগানো বাকি। গাছ? বাহ, অনেক ভালো জিনিস। তো কি গাছ লাগাবা চিন্তা করছো? কলা গাছ, কলা গাছ, কলা গাছ লাগামু। কলা গাছ অনেক ভালো জিনিস। কলা খাইতে খাইতে শনি গ্রহ থেকে শুক্র গ্রহ পর্যন্ত চলে যামু, আর পুরা রাস্তা ধরে খালি কলাই খামু, কলাই খামু, কলাই খামু। তো ব্ল্যাক হোল নিয়ে কি চিন্তা করছো? ব্ল্যাক হোল? এটা নিয়ে তো চিন্তা ভাবনা অনেক জমিদার সাহেব, চিন্তা ভাবনা অনেক। এই ব্ল্যাক হোল রে চিন্তা করছি আমরা ম্যান হোল বানামু। ম্যান হোল? ছায়াপথে ম্যান হোল কিভাবে সম্ভব? ছায়াপথ মানে আপনি কি মনে করছেন? ছায়াপথ মানে হচ্ছে আপনার বাড়ির সামনে যেই বিশাল রাস্তাটা আছে সেই রাস্তার দুই ধারে কলা গাছ লাগাইয়া আমরা ছায়াপথ বানামু। অনেক ভালো কথা, গাছ লাগানো ভালো, গাছ লাগান, পরিবেশ বাঁচান। তা জমিদার সাহেব শুনেন, আমরা তবে নেমে পড়ি নিজ নিজ কাজে। সময়গুলো নষ্ট হচ্ছে, স্ক্রিপ্টটা বাজে। খামোশ। ঠিকাদার সাহেব, জমিদার সাহেব, বাহ। মাঝার ভাই, জমিদারের হাইট অনুযায়ী ধীরে ধীরে বলেছে, জমিদারি ভাব নিয়ে বলেছে। আর ঠিকাদার বেশ চটপটে ছিল। ঠিকাদারের পারফরমেন্স, রিসিপশন এবং ডেলিভারি এবং খুব সুন্দরভাবে সে তার চরিত্রায়নটা করেছে। সেই জন্য দুজনই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে। ধন্যবাদ তোমাদের। নিপুণ, জমিদারের গিন্নি। ওরা সবসময় ভালো করে, কারণ ওরা আসলে প্রত্যেকবার ভিন্ন রকম কিছু নিয়ে আসে এবং সেটাকে খুব ভালোভাবে প্রেজেন্টেশন দেয়। তার সাথে যেটা গেট আপ, মেকআপ খুব ভালো। আজকের যেটা ছিল, আজকের পারফরমেন্সও দুজনের, বিশেষ করে ঠিকাদার খুব ভালো ছিল। জুয়েল ভাই, তোমাদের দ্বৈত পারফরমেন্স সম্পর্কে কারো কোনো সন্দেহ এখন আর থাকার কথা নয়। একদম প্রথম রাত্রি তোমরা বিড়াল মেরেছ। সেই তুলনায় তোমাদের যতখানি উঁচুতে ওঠার কথা, আজকে ততখানি উঁচুতে আমি পাইনি তোমাদেরকে। যদিও আমরা আগাগোড়া হেসেছি, তারপরে সবসময় জমিদার সাহেব বলা হয়েছে, কিন্তু তুমি পরে এসছো একটা ধুতি। যারা ধুতি পরতো তাদেরকে বলা হতো জমিদার বাবু। তো তোমাদের মতো এত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষদের পক্ষে এত একটা মোটা দাগের ভুল হওয়ার কথা নয়। তবুও খুব ভালো লেগেছে। ঠিকাদার সাহেব এবং জমিদার বাবু, থ্যাংক ইউ। এবারে মাত করা পারফরমেন্স নিয়ে যিনি আসবেন তিনি হচ্ছেন কিশোরগঞ্জ থেকে আসছেন লাকি বিনতে রেজা। অশিক্ষিত লোক তার গর্ভবতী বউকে নিয়ে ডাক্তারের কাছে গেল শহরে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল, দেখেন আপনার বউয়ের পেটে গ্যাস হয়েছে,
তাই আপনার বউ গর্ভবতী নন। ওই মিয়া, ওই কি কন, আমি কি পাম্পা নাকি? ছেলে তার বাবাকে বলছে, বাবা বাবা, তোমার বাবাও কি তোমাকে মারতেন? হ্যাঁ মারতেন। তোমার বাবাকেও কি তার বাবা মারতেন? হ্যাঁ মারতেন। কিন্তু তুমি এসব জিজ্ঞেস করছো কেন? না, আসলে আমি জানতে চাইছিলাম যে তোমাদের বংশগত গুন্ডাগিরিটা কতদিন ধরে চলে আসছে। আমাদের সাজু ভাই, উনার বেটি এত পেস যে উনি যদি নুডলস খায় পরে সেটা জিলাপি হয়ে বাইরে। সুন্দর মুখ নয়, সুন্দর মন চাই। সবাই যদি এমন ভাবতো তাহলে কি হতো? বিশ্ব সুন্দরীরা না খায় মরত। বুঝলি, ওই জুয়েলের সাথে সব কিছুই ঠিকঠাক ছিল, একেবারে বিয়ে পর্যায়ে গেল। যেই কাজী সাহেব আমাদের বিয়ে পড়াতে আসলো, সেই জুয়েল উঠে দিল দৌড়। কেন রে, সাহস হারিয়ে ফেলেছিল বুঝি? না রে, সাহস ফিরা পাইছিল। আমাগো তারেক ভাই ওই দিন রুমে সিগারেট খাইতেছিল, তো তার মা এসে বলল, কি তারেক, রুমে এত ধোঁয়া কিসের? না মা, মানে কয়েল জ্বালাইছিলাম আর কি। ও বাবা, এমন কয়েল জ্বালাইস না যাতে মশার ক্যান্সার হইতে পারে। আচ্ছা, স্পাইডারম্যান যদি আমাকে অপরাধী ভেবে তার জালে আটকে ফেলে, তাহলে আমি তাকে বলতাম, ধন্যবাদ বন্ধু মশাইটা উপহার দেওয়ার জন্য। আমাদের মিরু ভাই, উনি এক সাধু বাবার কাছে গিয়ে বলল, সাধু বাবা, আমি আমার বউয়ের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আপনি একটা উপায় বলে দিন। বৎস, উপায় যদি আমার জানা থাকতো তাহলে আমি কি এই জঙ্গলে থাকতাম? নিপুণ আপু, আজকে আমি ওই জায়গাটাতে যাব যেটাতে আমি কোনো দিন যাইনি। আমি আজ স্কুলে যাব, পড়তে নয়, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। সাজুবাইদের বাড়িতে ওই দিন এক সুন্দরী মেয়ে আসলো। সাজুবাই তো মেয়ের চোখের দিকে তাকে আর চোখ ফিরাতেই পারছে না। মেয়েটা সাজুবাইয়ের দিকে, সাজুবাই মেয়েটার দিকে, মেয়েটা সাজুবাইয়ের দিকে, মেয়েটা সাজুবাইয়ের দিকে, সাজুবাইয়ের দিকে। তারপর সাজুবাই তো তার এক কথা শুনেই অজ্ঞান। মেয়েটা বলল, ভাইজান সরেন, রুমটা ঝাড়ু দিমু। গুড্ডু, এটা কি বললা তুমি? এই পাঁচ লাইনটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি আরো খুঁজছিলাম যে মেয়েটা কোথায়। যাক, আপাতত ওই মেয়েটা নিশ্চয়ই নিপুণ ছিল না? নিপুণ প্লিজ। এই যে বলেন, মানুষ কত কি স্বপ্নে দেখে যে মানে আমি সেখানে ঝাড়ু দিচ্ছি। ওয়াও, এটা হতেই পারে না। ইন ইউর ড্রিম। অ্যাবসার্ড। তুমি তো নিঃসন্দেহে খুব ভালো পারফর্মার, এটা তো বলার কিছু নেই। আজকে তোমার পারফরমেন্স অনেক অনেক ভালো ছিল। আর তুমি যে ডলের মতো ঢুকলা, এইভাবে ঢুকে নিজেকে প্রেজেন্টেশন, কঠিন জিনিস, বাট তুমি খুব সুন্দর করে করেছো। বাহ, ভেরি গুড। অজয় ভাই, তোমার পুতুল নাচের ভঙ্গিতে হাসর মঞ্চে আগমন আজকে অপূর্ব। তোমার কিন্তু এগিয়ে যাওয়ার সম্ভাবনা আস্তে আস্তে এগিয়ে গেল। ধন্যবাদ তোমাকে। জুয়েল ভাই, তোমার আজকের পারফরমেন্স খুব ভালো লেগেছে। সবচেয়ে প্রথম বলবো যে তুমি আগের ভুল থেকে একটা শিক্ষা নিয়েছো, সেটা তোমার রানিং গ্যাগ কোথায় ব্যবহার করতে হয় তা অন্তত একটা জায়গায় শিখেছো। সব শেষে যে তুমি গুট্টু না ভুট্টু তুমি যাই বল না কেন, সেই কথাটি জোরের সঙ্গে বলে আগের যে শক্তি হাসির সেটাকে বাড়িয়ে দিয়েছো। তার আগের দুটো কিন্তু আগের মতোই ফল ফ্ল্যাট হয়েছে। আর আর্টে ক্লিশে খুব একটা দুর্বল বিষয়। যে জিনিসটি আমরা আগে জানি, যে জিনিসটি আমি আগে লিখেছি বা বলেছি বা করেছি, সেটা বারবার বলা মানে আমার তহবিল ফুরিয়ে গেছে, তা তো নয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ লাকি, থ্যাংক ইউ। আমি একজনকে চিনি যিনি একটি মশার স্প্রে আবিষ্কার করেছেন এবং সেটা দিয়ে ভালোভাবে মশা দূর করা যায়।
জিজ্ঞেস করলো যে এই স্প্রেটা কি কাজ করে। স্যার কিছু মনে করবেন না, এই স্প্রেটি কোনোভাবেই মশাকে মারে না। তাহলে কি করে? উত্তেজিত করে তোলে। তাতে কি হয়? তাতে দুটো মশা একসাথে ভালোবাসা করে। আপনি চাইলে একসাথে দুটো মশা মারতে পারেন। আসছেন দ্বৈত পারফরমেন্স নিয়ে ইমরান হোসেন সাগর নোয়াখালী এবং আসাদুজ্জামান রিয়াদ ঢাকা থেকে। বেটা সাহস কত, আমার মেয়ের সাথে প্রেম করছে। আসুক, তাকে মজা দেখাবো। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাইবা না পাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি নাকি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, আমি তোমাকে ডেকে পাঠিয়েছি। কেন কেন? আমার মেয়ের লেখাপড়ার কি অবস্থা? জি, খুব ভালো চলছে, আপনি কোনো চিন্তা করবেন না। ভালো হলেই ভালো। আমি শুনেছি তুমি বাংলা ইংরেজি বিজ্ঞানের পাশাপাশি অনেক কিছুই শেখাচ্ছ। হ্যাঁ, অনেক কিছু শেখাচ্ছি। তা কি শেখাচ্ছ আমাকে যদি বলো? এই প্রেম ভালোবাসা, প্রেম ভালোবাসা। ভালো ভালো, প্রেম ভালোবাসা। এতে আমার লাভও হচ্ছে। কি লাভ হচ্ছে? কি লাভ হচ্ছে? মানে তোমাকে এক্সট্রা কোনো বকশিশ দিতে হচ্ছে না। আমি তো ভাবছি LOVE লাভ হচ্ছে। মানে উত্তেজিত হবেন না চৌধুরী সাহেব, আপনার যে হার্টের সমস্যা আছে, কখন আবার কোথায় চলে যান। এই ধরেন আপনার মেয়েকে বাংলা, অঙ্ক, বিজ্ঞানের পাশাপাশি একটু বোনাস হিসাবে কিছু শিখাচ্ছি আর কি। তো অনেক কিছু শিখাচ্ছ, কিন্তু অনেকে গোল্ডেন GPA 5 পেলো, আমার মেয়ে পেলো না কেন? চৌধুরী সাহেব, ভুলে গেলে চলবে না, আপনার একটা মান সম্মান আছে। আপনার এত টাকা পয়সা থাকার সত্ত্বেও যদি আপনার মেয়ে সামান্য GPA 5 এর বিনিময়ে ওই শিক্ষা বোর্ড থেকে গোল্ড নিয়ে আসে, তাহলে আপনার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করেছেন? হ্যাঁ, আমার তো একটা স্ট্যাটাস আছে। কি কোন? গত এক মাসে তো ফেসবুকে কোনো স্ট্যাটাস দেখলাম না। আমি তো ফেসবুকের স্ট্যাটাসের কথা বলিনি। ও আচ্ছা আচ্ছা। শোনো, তোমাকে আমার একটা কথা বলার আছে। আমারও আপনাকে একটা কথা বলার আছে। হ্যাঁ, বলে ফেলো। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তোমার তো সাহস কম না? সাধারণ একজন টিউটার হয়ে আমার মেয়েকে বিয়ে করতে যাচ্ছ? উত্তেজিত হবেন না চৌধুরী সাহেব, আপনার যে হার্টের সমস্যা আছে। হ্যাঁ, আমার হার্টের কি আবার হয়ে যায়? আমার মেয়েকে এই বিয়েতে রাজি আছে? আমাদের বিয়ের ব্যাপারে অলরেডি 50% কনফার্ম হয়ে গেছে। তলে তলে এত কিছু আর আমি জানি না? 50% কনফার্মেশন মানে? এই ধরেন আমার আর আপনার বিয়ে, আমার আর আপনার মেয়ের বিয়ে। আচ্ছা আচ্ছা। এইটারে যদি হিসাব করি 100%, তা আমার অর্ধেক তার অর্ধেক, আমারটা আমি দিয়ে দিছি, মানে 50% কনফার্ম, আর রয়েছে 50। শোনো, আমার মেয়ে প্রতি মাসে কত টাকা খরচ করে জানো? কত? 50,000 টাকা। আরে সেজন্যই তো আপনার মেয়েরে বিয়ে করব। 50,000 যদি কোন রকমে কমাই 20,000-এ আনা যায়, রইল কত? 30,000। 30,000 টাকা দিয়ে ঢাকা শহরে একটা ফ্ল্যাট ভাড়া কইরা 2 বেলা 2 মুঠো খাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। আমার মেয়ে কিন্তু অনেক দামি দামি খাবার খায়, তা তো তুমি জানোই। হ্যাঁ, সে বিষয়ে আপনি কোনো টেনশন করবেন না। আপনার যে হার্টের সমস্যা আছে, আমার হার্টের সমস্যা, আপনার হার্টের সমস্যার কারণে আপনার মেয়ে আপনার প্রতিদিন দেখতে আসবে। হ্যাঁ, আসবে। আপনি তো তাকে না খাইয়ে ছাড়বেন না। অবশ্যই না। আর আপনার মেয়ে আমাকে ভালোবাসে, তা তো বুঝতেই পারছি না। যাই হোক, এই ভালোবাসার টানে সে আমার জন্য টিফিন বক্সে করে খাবার নিয়ে যাবে। আচ্ছা। আর আপনি যদি চান, আগামী 2-1 দিনের ভিতরে আমি একটা টিফিন বক্স কিনে ফেলবো। এই বিয়েতে কত টাকা খরচ হবে তুমি জানো? আহা, মুরব্বী মানুষ শুধু টেনশন করে। এই বিয়ের জন্য আমি অলরেডি 30 লক্ষ টাকা বাজেট করে ফেলেছি। একজন টিউটার হয়ে 30 লক্ষ টাকা কোথা থেকে পেলে? কোথা থেকে চুরি টুরি করনি তো? চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, বলো বলো বলো। আমি টিউটর হতে পারি, কিন্তু চোর নই। আমি ডাকাত। ডাকাত মানে? প্রেমের ডাকাত, প্রেমের ডাকাত। এই ধরেন আমাদের বিয়েতে আপনার আত্মীয় স্বজন সবাই আসবে। হ্যাঁ, আসবে। দামি দামি গিফট করবে। হ্যাঁ, করবি তো। আর তারা তো ভালো ভালো গয়না পরে আসবে। পরে আসতেই হবে। ওগুলা নিয়ে দোকানে বেচলে এমনি 30 লাখ চলে আসবে। শোনো, আমার মেয়ে অনেক দামি দামি পারফিউম এবং মেকআপ ব্যবহার করে, এগুলো তুমি কিভাবে ব্যবহার করাবে? আপনি কেন যে এত টেনশন করতেছেন? আমার নিজের বাসায় তো বিউটি পার্লার আছে। তোমার বাসায় বিউটি পার্লার মানে? আমার 2 বোন, একটার নাম বিউটি আর একটার নাম পার্লার। ও, শোনো, তোমাকে একটা ছোট করে কথা বলি। বলুন। কাঁথা সেলা, ছেঁড়া কাঁথা সেলায় লাখ টাকার স্বপ্ন দেখতে নেই, আর ব্রাহ্মণ হয়ে চাঁদের দিকে হাত বাড়াতে নেই। তেমনি থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না চৌধুরী সাহেব। আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি। আমি আপনার মেয়েকে ভালোবেসেছিলাম, কিন্তু আপনি আমার ভালোবাসার দাম দেন দিয়েছিলাম। একটি কথা মনে রাখবেন চৌধুরী সাহেব, একটি কথা মনে রাখবেন, আমি আপনার মেয়েকে ঠিকই কি বিয়ে করবে? না, ভুলে যাব। এমাত্র তুমি বললা
এইমাত্র তুমি বললে আমার মেয়েকে ভালোবাসো ভালোবাসো ভালোবাসো, বিয়ে করবে বিয়ে করবে বিয়ে করবে, এখন কেন এ কথা বলছো? কারণ আপনার মেয়ে একটা হাতি। এই হাতি যখন কালা কুচকুচ্চা কালা, এটারে জীবনও সুন্দর করণ যাইতো না, যত ডলার ডলেন। এই আপনার মেয়েও সেম অবস্থা। আপনি যত মেকআপ করেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, জোরে গেলে একদিন মেকআপ দিলে আবার সেই কালা কুচকুচ্চা কালা। আমি এই কালা মাইয়া বিয়া করতে নান্নারে মাফ করেন চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব আমার প্ল্যান তো দেখি কাজে লাগছে চৌধুরী সাহেব। এইবার দেখি আমার বিয়ে ঠেকায় কে। আসলে ব্রাদার ওয়ান্ডারফুল, এত চমৎকার ছিল, I can't believe it. Oh my God, I just stunned. Hi নিপুণ, তুমি কি বলো? সুপারহিট সুপারহিট সুপারহিট। আর স্পেশালি নিপুণের এত কমন পড়েছে জিনিসটা, মানে মনে হয়েছে এটা জহির রায়হানের জীবন থেকে নেয়া। দুজন এত ভালো করেছে যে একজন যে জমিদার, আরেকজন হলো যে টিউটার থেকে সে লাখপতি হওয়ার চিন্তা করছে। মানে খুব কমন একটা সাবজেক্ট, বাট এত সুন্দর প্রেজেন্টেশন আর এত সুন্দর, এটা থেকে যে একটা জোকস হতে পারে, আসলে আমি যে এত অ্যাক্টিং করেছে আমি জীবনে চিন্তা করিনি। আমার কাছে তো একদম টানা 3 দিনের সুপারহিট। শাবাশ। হ্যাঁ বস, আপনি কি বলবেন? সাগর, রিয়াদ, হবু শ্বশুর, হবু জামাতা, তোমরা যা দেখালে না, এই প্রক্রিয়া যদি বাড়ি বাড়িতে চলতে থাকে তাহলে কিন্তু বিপদ ঘটে যাবে। এবং তো তোমরা যে কথার পিঠে কথা, শব্দের ব্যবহারগুলো করেছো জোকসের, এটা মানে চিন্তা করা যায় না, মানে মানে তাৎক্ষণিকভাবে, মানে স্বতঃস্ফূর্তভাবে অভিনয়টা তোমাদের হয়েছে। ধন্যবাদ তোমাদের। তবে ব্রো, আপনাদের জ্ঞাতার্থে বলছি, এখানকার সকল চরিত্রগুলো কিন্তু কাল্পনিক ছিল, কেউ তার জীবনের সাথে মেশাবেন না প্লিজ। আর আমরাও চাই না জীবনের সাথে মিশিয়ে এইভাবে মোটা তাজা যে কাউকে আন্ডারস্টিমেট করা হোক। আমরা চাই যে সাইজ ডাজন্ট ম্যাটার। জুয়েল ভাই, এত অল্প সময় এত সুন্দর একটা স্টোরি তোমরা বলেছো, এবং বলেছো ভারী রসিয়ে হাসিয়ে হাসিয়ে, এবং প্রত্যেকটা জায়গায় আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। এবং আমরা ঢাকা সিনেমার যে অতি অভিনয়ের, তারপর স্ক্রিপ্টের যে বেশি মশলা ঢালা, এই সব কিছু তোমাদের ভঙ্গিতে, ভাষায়, ডায়লগে, এবং সেগুলো এই যে গলা কাঁপিয়ে কাঁপিয়ে পুরোটা অনবদ্য। অসংখ্য ধন্যবাদ। এই গানটা দেখি পারফরম্যান্স করো। তোমাকে চাই আর কিছু জীবনে পাই না, তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যাই হোক, এরকম একটি ফিল্মি পরিবেশের পর আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না। চৌধুরী সাহেব, তোর গলা ঠিক করে আবার আয়। ওরে ও বাঁশিওয়ালা, তুই যে গলার মালা, তুই ছাড়া বুঝি না, নানা পীড়িত মানে যন্ত্রণা, নানা পীড়িত মানে যন্ত্রণা। ওরে ও বাঁশিওয়ালা, তুই যে গলার মালা, তুই ছাড়া বুঝি না, মানে যন্ত্রণা, নানা পীড়িত মানে বাসনা। আসলে ঢাকায়া ফিল্ম এতটাই শক্তিশালী যে এতটা প্রভাব ফেলে সব জায়গায়, যে আজকে ওখান থেকে আমি বের হতে পারছি না। আমরা ছোটবেলা যখন ব্ল্যাকে টিকিট কেটে সিনেমা দেখতে যেতাম,
ওরে বাপরে বাপ, সারা শরীর ঘেমে যখন বের হতাম 3 দিন থাকতাম ট্রমায়। আমার এখনো মনে আছে সেই সময় আমরা সিনেমা দেখতাম বজ্র মুষ্টি, লড়াকু, এবং বের হয়ে আমরা সবাই তখন ভাবতাম যে আমি একজন ব্রুসলি, আমি একজন জ্যাকি চ্যান, আমি একজন চিত্রনায়ক রুবেল। কথা বলার স্টাইল আলাদা ছিল। তুই আমার বাবাকে মেরেছিস, মাকে মেরেছিস, তোকে আমি খুন করে ফেলবো, হারাম করে। ঠিক এইভাবেই এখন যারা আসছেন তারা প্রত্যেকেই মনে হচ্ছে এক একজন যেভাবে পাঁচ লাইনটা যেভাবে মারছেন তাতে মনে হচ্ছে এক একটা সেই রকম। জ্যাকি চ্যান, ব্রুসলি সবাই ফেল। এখন যিনি আসবেন তিনিও সেভাবেই আমাদেরকে এসে 5 লাইন দিবেন। তিনি হচ্ছেন আল আমিন, আসছেন ফরিদপুর থেকে। এই প্যারা আলামিন, সবাইকে প্যারা দিতে দিতে বড়ই ক্লান্ত, তাই আজ মঞ্চে ঢুকলাম হয়ে খুব শান্ত। তো এক মহল্লার দুর্ধর্ষ এক সন্ত্রাসী মারা গেছেন। তার 9টা সাঙ্গপাঙ্গ প্রতিটা বাসায় গিয়ে 10 টাকা করে চাঁদা তুলছে তাকে দাফন করার জন্য। তো এক বাড়িওয়ালার কাছে গিয়ে চাঁদা তার সাথেই তাকে 10 টাকা না দিয়ে 100 টাকা দিয়ে দিয়েছে। তখন এক সাঙ্গপাঙ্গর ভিতর থেকে বললেন, ভাই 100 টাকা দেওয়ার দরকার নাই, 10 টাকা দেন তাতে হবে। আরে না রে ভাই, নিয়ে তোদের কখন কি হয়ে যায় বলা তো যায় না, অ্যাডভান্স দিয়ে রাখলাম। আমাদের তারেক ভাই, তার তো জানেন অভ্যাস কি, তার প্রেমিকাকে নিয়ে গেছে প্রেম করতে। গাছের নিচে বসে আছে, হঠাৎ করে দুষ্টুমি করে একটা পাপ্পি দিয়ে দিল। প্রেমিকাটি তখন বলছে, তারু তোমার আগে না কেউ আমাকে পাপ্পি দেয়নি। ও তাই? তারেক ভাই তো এক দৌড়ে চলে গেলেন দোকানে আইসক্রিম কিনতে। এই সুযোগে খালেদ ভাই পাশের ঝোপ থেকে মাথা বের করে বলতেছে, আপা কিছুক্ষণ আগে যেটা কইছেন সেইটা যদি আপনার অহংকার হয় তাইলে আমার বলার কিছু নাই, কিন্তু যদি আফসোস হয় তাইলে চলে আসেন। আমার বরিশালের বন্ধু মহারাজ ইমন সেদিন দেখি সুন্দর একটা শার্ট পরে দাঁড়ায় আছে। আরে দোস্ত, এত সুন্দর শার্ট কত দিয়ে কিনলি? আর দোস্ত মুই তো কইতারি না। কেন, তুই শার্ট কেনার সময় ছিলি না? আরে দোস্ত মুই আসিলাম, মাগার দোকানদার আসিলে না। নিপুণ আপু, আমাকে দেখেই তো বুঝতেছেন আসলে বিয়ের কাজটা সেরে ফেলছি। তা আমার বউ বাসরাত্রে আমাকে বলছে, আলামিন তুমি আমার মাঝে কি এমন দেখলে যে আমাকেই বিয়ে করলে? ওই দেখার জন্য তো কতদিন করছি, দেখতে পারি নাই, এর লাগাই বিয়ে করছি। তো আমাদের সাজু ভাই তার বউকে প্রচন্ড ভয় পান। তো সেদিন তার বউয়ের কাছে যাই বলতেছে, এই শোন, আমি তোর ভয়েও কই না, আমি তোর ডরেও কই না, বুকে চাপড় দিয়া কই, তোর থেকে নিরাপদ দূরত্বে এসে কই, আইসডালে লবণ দিস নাই কেন? প্রেমিক প্রেমিকা নিরিবিলি একটা রুমে বসে আছে। তখন প্রেমিক জিজ্ঞেস করলো, এই তুমি কি ভাবছো গো জান? তুমি যা ভাবছো। ওমা তাই? তাইলে আমরা দেরি করতেছি কেন? আমার ভাতিজা পরীক্ষা দিয়ে আসার সাথে আমি বললাম, ভাতিজা পরীক্ষা কেমন হলো? কাকা আমি পরীক্ষায় কিচ্ছু লিখতে পারি নাই তো, ঠিক মতো তুমি বুঝি নাই মানে? আরে কি প্রশ্ন করছিল আমি তো বুঝতেই পারলাম না। তোরে মায়েরা কিন্তু ঠ্যাং ভাঙিয়ে দিব। কাকা টেনশন নিয়ে না, হেগারটা যেমন আমি বুঝি নাই, আমি যা লিখছি হে বুঝবো না। তো সেদিন আমার রুমমেট তসলিম হাসান হৃদয় আমাকে বলছে, আলামিন তুই ফরিদপুরের গর্ব, তুই ফরিদপুর থেকে প্রথমে হাসতে আসছিস, তাদের মুখ উজ্জ্বল করছিস, তুই কিন্তু অবশ্যই পরের রাউন্ডে যাবি। আর শুধু পরের রাউন্ডে কেন বলছি, তুই তো ফাইনাল খেলবি। আরে ফাইনালটা কম হচ্ছে, তুই চ্যাম্পিয়ন হবি, তোর ধারে কাছে কেউ নাই। দোস্ত তুই সত্যি কইতাছিস? আমার দিলের কথা কইছিস দোস্ত, তুই আমার দিলের কথা কইছিস। তুই যা চাস আমি তাই দেবো, বল তুই কি চাস? দোস্ত তুই যদি এই রাউন্ডে বাদ যাস, তোর জোকগুলো আমার দিয়া যাস। এক বয়স্ক ভদ্রলোক তিনি এক বিশ্ববিদ্যালয়ের হলে গেলেন, গিয়ে খুঁজে খুঁজে বের করলেন সেই রুমটি যেই রুমে বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় তিনি থাকতেন। তো তিনি নক করলেন, দরজা খুললেন এক যুবক যিনি এখন থাকেন। জি বাবা আমি আসতে পারি? আমি যখন পড়তাম তখন আমি এই রুমে থাকতাম। জি জি আঙ্কেল আসুন আসুন, ভেতরে আসুন। তিনি ভেতরে গিয়ে একদম আবেগে আপ্লুত হয়ে পড়লেন। সেই পুরানো রুম একই রকম আছে,
সেই পুরানো চেয়ার, যে চেয়ারে বসে আমি পড়তাম, সেই পুরানো জানালা যেটা খুললেই পাশের বাগান দেখা যেত, আর সেই পুরানো খাট বলেই যখন নিচে তাকালেন একটা মেয়ে বের হয়ে আসলো, তখন ওই ছেলেটি বললো, আঙ্কেল ভুল বুঝবেন না, ও আসলে আমার কাজিন, ওর কানের দুলটা খাটের নিচে পড়ে গিয়েছিল, ও ওইটা তুলতে ওইখানে গিয়েছিল। তখন মুরব্বিটি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সেই পুরনো গল্প। পল্লীকবি জসীমউদ্দিনের স্মরণে। আসমানিদের পাশের গ্রামে বন্ধু আমি থাকি, ফরিদপুরে আসো যদি যেও আমায় দেখি, আমার বাসায় গেলে দেব বাগাটের দই, আদর করে খেতে দেব কুমার নদীর কই, শাপলা শালুক মটরশুঁটি আর মায়াবী বোন, হাসর এই মঞ্চ থেকে রইল নিমন্ত্রণ। আলামিন, জি বস। তুমি তোমার বিশ্বাস রেখেছো এবং যে বিশ্বাস নিয়ে আজকে পারফরমেন্স করলা। মাজার ভাই, তোমার জোকসগুলো সুন্দর ছিল, কিন্তু ওই যে দ্রুত বলার যে অভ্যাসটা, ওটা তোমাকে ছাড়তে হবে। তার কারণ আমি নিজেও অনেক কষ্ট করে জোকসের শব্দগুলো বোঝার চেষ্টা করেছি। তাহলে বুঝতেই পারো যে আগামীতে তুমি আরও পরিষ্কার করে তোমার শব্দগুলো উচ্চারণ করবে। ধন্যবাদ তোমাকে। আলামিন, এখন কিন্তু আর কারেকশন করার সময় নেই। আসলে যেটা তোমাকে প্রথম থেকেই বলছিলাম যে তুমি খুব দ্রুত কথা বলো। এখানে যদি দ্রুত বলো তাহলে যেটা হয় যে বুঝতে অসুবিধা হচ্ছে যে আসলে কি তুমি বলতে চাচ্ছ বা আসলে পাঞ্চ লাইনটা কী ছিল। তারপরে তোমার জোকসগুলো খুব স্ট্রং ছিল। যদি এই যে লাস্টে তুমি যেমন কবিতাটা বললে, খুব স্লো, খুব সুন্দর, মিউজিকের সাথে একটু মিউজিক দেওয়ার সুযোগ দিলে, এগুলো যদি একটু মাথায় রাখো তাহলে মনে হয় যে আরও ভালো কিছু আমরা তোমার থেকে পাবো। তুমি একজন খুবই হ্যান্ডসাম যুবক। আজকে এই অনুষ্ঠানটা শুরু থেকে শেষ পর্যন্ত আমি থরলি এনজয় করেছি। তুমি এসেই দুটো বাক্যে একটা ছড়া বললে, আমরা সবাই হেসে উঠলাম। মাঝখানে তুমি ইউনিভার্সিটির গল্প বলতে গিয়ে সেই বৃদ্ধ চাচা বলছেন যে সেই পুরনো গল্প, এবং সবশেষে তুমি আবার সেই কবিতা, জসীমউদ্দিনের বিখ্যাত কবিতা বলে আমাদেরকে একদম শান্ত করে দিলে। অসাধারণ, অনবদ্য। আলামিন, থ্যাংক ইউ। তুমি আসলে সত্যি আমাদেরকেও আমাদের বিশ্ববিদ্যালয়ের সময়ের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছো। থ্যাংক ইউ। এখন হচ্ছে আমাদের ফলাফলের পালা। এবার দেখা যাক কি দাঁড়ায়। একেবারেই কোনো ভনিতা ছাড়া আজকে আমি বলছি, আজকের পর্বশালা হচ্ছেন ইমরান হোসেন সাগর। তোমাকে শুধু তোমাকেই চাই, আর কিছু পাই না পাই, তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই, আর কিছু জীবনে পাই না। ঢাকায় সিনেমার হিরোদের ব্যাপার আমার এই ধারণা ছিল না। জুয়েল ভাই, পুরস্কারটি আজকে আপনি তার হাতে তুলে দেবেন। তোমাকে দেখেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, কত চেনা দেখেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, কত চেনা নীরের ঠিকানা পাবে কিনা, পাখিটা নিজেও জানে না।
পাখিটা